থেকে রাজনীতিকে দেখা আর ইসলামের দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে দেখা, দুইটার মধ্যে দূরত্ব হলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দূরত্ব। এখন আমি বলছি ইসলামী রাজনীতি করছি, আমার প্র্যাকটিসটা মেকিয়াভেলিয়ান প্র্যাকটিস, আমি বলবো যে আপনি ইসলামী রাজনীতি করছেন না। এবং ওই কাজ যদি আমার হাত যদি ওই কাজ করে, আমার বাম হাত যদি ওই কাজে লিপ্ত হয়, আমার ডান হাতকে আমি দায়িত্ব দেব ওই বাম হাতকে থামিয়ে দেওয়ার জন্য। ফলে তিনি আমার কে কত কাছের সেটা মুখ্য বিষয় না, ওলামা ওই জায়গা থেকে কথা বলেন। ফলে দ্বিতীয়ত উপায় উপকরণের পবিত্রতা। আমি যে কাজটা করছি উপায় উপকরণ পবিত্র কিনা, উপায় উপকরণের মধ্যে সালাহটা আছে কিনা, তাহারাত আছে কিনা, সিহত আছে কিনা, আমি কি উপায় উপকরণ অবলম্বন করছি। না, আমি চাই ইসলাম এবং আমার উপায় উপকরণ এরকম। এবং অত্যন্ত দুঃখজনকভাবে আমি গ্রামে বলছি যে ইসলামকে ক্ষমতায় নেন, এবং আমি আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে যখন বসছি তখন বলছি আরেকটা। সেটাই তো আমিও বলি, তাহলে আমি ভুল করছি। সেটাই তো আমার এই ভাই বলেন, তাহলে তিনি ভুল করছেন। তাহলে ওই জায়গায় আমি মূলনীতির সাথে সংঘর্ষ অবতীর্ণ হয়েছি না। আমি এটা এজন্য বলছি, যখন আমরা ইসলামের নামে, আপনি বলছেন যে আমি ক্ষমতায় যেতে চাই, আমাকে ভোট দেন, আপনার সাথে আরেক আলোচনা হবে। আপনি বলছেন ইসলামকে ক্ষমতায় নেন এবং আমাকে ভোট দেন, ইসলামকে সংসদে পাঠান এবং আমাকে ভোট দেন, আপনার সাথে আরেক আলোচনা। বিষয়টা স্থির করতে হবে। তো এখন উপায় উপকরণের পবিত্রতা তো থাকতে হবে, এবং এই পবিত্রতার মধ্যে সঠিকতাও থাকতে হবে এবং তাহারতও থাকতে হবে। আরেকটা হলো কর্মসূচির যথার্থতা, পবিত্রতা। কর্মসূচিটাকে অবশ্যই ইসলাম থেকে উৎসাহিত হতে হবে, যেহেতু আমি বলছি ইসলাম। ফলে এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে, বিদ্যমান গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে, বিদ্যমান রাষ্ট্রীয় চরিত্রের মধ্যে, বিদ্যমান রাজনৈতিক অনুশীলনের মধ্যে আমি এর মধ্যে অভ্যস্ত হয়ে, বরং অন্যান্য অভ্যস্ততার চেয়ে আরো এক ধাপ সামনে গিয়ে আমি ইসলামকে কতটা প্র্যাকটিস করছি এবং আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি তার প্রতি কতটা বিশ্বস্ত থাকছি, এই প্রশ্নের সামনে আমি তো নিজেকে দাঁড় করানো দরকার। আমি এই কথাগুলো এজন্য বলছি না যে আমার পাশে আবিদ বসে আছেন। আমার পাশে যদি মানে অন্য কোনো রাজনৈতিক দলের কেউ থাকতেন, আমি আমার কথাটা বলতাম, এটাই আমার কথা। এটা আমি না হয়ে অন্য কোনো আলেম যিনি ইসলামকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেন, তার নৈতিক দায়িত্ব এই কথাটা বলা। এবং কেউ যদি ক্ষমতায় চলে যান, আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেছে, তখন কি আওয়ামী লীগের প্র্যাকটিসের বিরুদ্ধে বলা হয় নাই? বলা হয়েছে। দেখেন এখানে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা কি করছে, আওয়ামী লীগ কি করতেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে তার স্বৈরতন্ত্রের পক্ষে ব্যবহার করছে হাতিয়ার হিসাবে, সেকুলারিজমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ওই অন্ধ এবং সুবিধার দাস বুদ্ধিজীবীরা প্রতিবাদ করে নাই, ওরা বলছে যে না, মুক্তিযুদ্ধের চেতনার কথা তো বলছে, বাস খুব ভালো। এর ফলে কি হয়েছে, আওয়ামী লীগ ডুবছে, সাথে মুক্তিযুদ্ধের চেতনা, সেকুলারিজম, অসাম্প্রদায়িক রাজনীতি সবকিছু একসাথে নিয়ে ডুবছে। 2008 সালে একটা ঘটনা, তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং লোকেরা বলছে যে আওয়ামী লীগ তো লম্বা সময় থাকবে যেভাবে আসছে। আমি বললাম যে আওয়ামী লীগ অন্তত 20 বছর থাকা দরকার। তো সেটা কেন থাকা দরকার ব্যাখ্যা করেছিলাম, এবং এই বিষয়ে আমার একটা লেখাও ছিল। আমি বলছিলাম যে একেবারে 60-এর দশক থেকে, একেবারে পাকিস্তান আমল থেকে, আরো আগের সময় থেকে এদেশে তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীরা বলে আসছেন যে বাংলাদেশে আমরা বা পাকিস্তানে আমরা অসাম্প্রদায়িক সরকার চাই, আমরা সেকুলার সরকার চাই, প্রগতিশীল সরকার চাই, ইত্যাদি ইত্যাদি চাই, প্রগতিশীলতার হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চাই। মুক্তিযুদ্ধের পর থেকে আরো বিশেষভাবে যেটা এসেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা এসেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথাটা পরে এনেছেন, এটা কবির চৌধুরীর উদ্ভাবন। কবির চৌধুরী এই শব্দটা ব্যবহার করেছিলেন, পরে এটাকে সাধারণীকরণ করা হয়েছে। তো তারা তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের গ্রন্থে, তাদের গবেষণায়, তাদের কলামে, তাদের বক্তৃতায়, তাদের লেকচারে, সমস্ত কিছুর মধ্য দিয়ে এই ফেনাটা তৈরি করেছেন। ফলে এটা শুনতে শুনতে আমাদের বাচ্চারা বড় হয়েছে। একবার দেখে নেওয়া দরকার যে ওই চেতনা নিয়ে সরকার আসলে কেমন হয়। এটা 5 বছরে যথেষ্ট হবে না, নিরঙ্কুশ ভাবে মানুষের একবার দেখে নেওয়া দরকার যে আসলে কতটা খারাপ হয়। ফলে মোটামুটি 20 বছরের একটা সময় দরকার আওয়ামী লীগের জন্য, এবং ওই সময়টা আমি দিতে চাই আওয়ামী লীগকে। 2008 সালে লিখেছিলাম, বাস 20 বছর লাগে নাই। এবং সে ডুবেছে সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত এই প্রগতিশীল থিঙ্ক ট্যাঙ্কগুলোর মুখ পুড়িয়ে সে, এবং হাসিনা পালাইছে, ওনারা কেউ পালাইছেন, বাকিরা গড়তে আছেন, বাকিদের এখন আর দেখাও যায় না ওনারা কোন কথা বলে সমাজের সামনে আসবেন।
তো এই পরিণতি ইসলামের তো আমি হতে দিতে পারি না। আপনার রাজনৈতিক আচরণের সাথে ইসলামকে যুক্ত করে আপনার রাজনৈতিক পরিণতির সাথে ইসলামী চেতনার পরিণতিকে একসাথে ডুবতে আমি দিতে রাজি না। সেজন্য যে ঝুঁকি নিতে আমি নেব, এটা হতে পারে না। এবং এগুলোর মধ্যে তাৎক্ষণিক বিচারে তো খুব মজা লাগে, কিন্তু এটা সুদূর প্রসারী পরিণতি দেখতে হবে এবং মাসালেহ সুদূর প্রসারী পরিণতি দেখে। আপনি বলেন যে আমরা ইসলামী মূল্যবোধের আলোকে আমরা ইসলামপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই, ইটস ওকে, আমি আপনার সাথে আছি। আপনি বলেন যে আমি ইসলাম কায়েম করতে চাই, তাহলে আপনার প্রতিটি পদক্ষেপকে পাহারা দেওয়া আমার দায়িত্ব হবে। আপনার রাজনীতিকে ঠিক করেন, আগে মূলনীতি আপনার ফিলোসফি ঠিক করেন, আপনি কি বলছেন কি করছেন। আরেকটা হলো, ইসলামের এক অংশের সাথে আরেক অংশের সংঘর্ষ তৈরি করা যাবে না। ইসলামের এক অংশকে আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে এই বাস্তবতায় এটা গুরুত্বপূর্ণ এবং আপনি ওইটা প্র্যাকটিস করছেন, ওইটা করতে গিয়ে ইসলামের আরেকটা অংশকে গৌণ করছেন। ইসলামের এতেকাদ ইসলামের অংশ না মৌলিক অংশ, বলেন মৌলিক অংশ, এর উপর ইসলাম পুরোটা দাঁড়ায়। আচ্ছা, ইসলামের আখলাক ইসলামের অংশ কিনা? অবশ্যই ইসলামের অংশ। ইসলামের মুআমালাত ইসলামের অংশ, ইসলামের মুআশারাত ইসলামের অংশ, ইসলামের সিয়াসাত ইসলামের অংশ। এখন আপনার মনে হচ্ছে এই মুহূর্তে সিয়াসত গুরুত্বপূর্ণ, আপনি বলছেন যে সিয়াসতের চাহিদা সবার উপরের চাহিদা, আর অন্যগুলো যে বৃহত্তর স্বার্থ ওটা আর ক্ষুদ্র স্বার্থ ওটা। আপনি কি করছেন? যারা উলামা তারা জানেন এইটা হচ্ছে তাহরিফ। এটা তাহরিফ না? আপনারা বলেন এটা তাহরিফ না? এটা তাহরিফ, এবং উলামার দায়িত্ব হচ্ছে তাহরিফের মুখোমুখি দাঁড়ানো। এটা তাহরিফ। আপনি ইসলামের এক অংশের শিরোনামে আরেক অংশকে গৌণ করতে পারেন না, এটার নাম হচ্ছে তাবঈজ দ্বীন। তাবঈজ দ্বীন, এটা তাবঈজ দ্বীন থেকে বাঁচতে হবে। তাবঈজ দ্বীনের নতিজা কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আপনি দল হিসেবে করেন তাবঈজ দ্বীন, এই নতিজা আপনার অবধারিত। আপনি গোষ্ঠী হিসেবে করেন, এই নতিজা অবধারিত। যারা করবে এই নতিজা অবধারিত। ব্যক্তি করলে সেটা আরেক ব্যাপার। যারা ইসলামী রাজনীতি করেন না, উনাদের এটা মনে করা উচিত না যে উনি তো হুজুরদের রাজনীতিকে দুইয়ে দিচ্ছেন। বরং আমি মনে করছি যে 5 আগস্টের পর থেকে, আচ্ছা শেখ হাসিনা তো 20 বছর থাকার দরকার ছিল, কিন্তু টাকাটা মানুষের বাংলাদেশের জনগণের সাপেক্ষে তো সেটা একটা জুলুমের কাল ছিল। ফলে এত লম্বা সময় সে শাসন করতে পারছে যে এর পেছনে বড় একটা দায় বিএনপিরও ছিল। বিএনপি জনগণের যে রাজনীতিটা করা দরকার, জনগণের যে নারীর আওয়াজটা শোনা দরকার, ওই আওয়াজটা সে শুনতে পারে নাই। এবং 5 আগস্টের পরে যে সে শুনছে, আমি তো তা মনে করি না। দেখেন বিএনপির মহাসচিব বলছেন, গতকাল দেখলাম তিনি বলছেন রেইনবো নেশন। আচ্ছা, রেইনবো নেশনের একটা মিনিং আছে, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে একটা মিনিং আছে, কিন্তু ইউরোপে 60-এর দশকে সেক্সুয়াল রিভলিউশন হয়ে যাওয়ার পরে 90-এর দশক এবং 00 দশকে রেইনবো নেশন আরেকটা মিনিং তৈরি করেছে। সেটা এখন রেইনবো নেশন শুনলে আরেকটা মিনিং তৈরি হয়। আমি একজন রাজনৈতিক নেতা, আমি বলছি, এবং এই সাম্প্রতিক মিনিংটা কি অর্থ তৈরি করতে পারে, তার সামাজিক মাধ্যমে অভিঘাত কি হইতে পারে, সেটা সম্পর্কে আমি সচেতন না। তো আমি তো 60-এর দশকের রাজনীতি দিয়ে 2024 সালকে আমি ডিল করতে পারবো না। এটা তো হচ্ছে, আমি ধরে নিলাম আপনি সৎ উদ্দেশ্যে বলছেন, কিন্তু এটার তো এই অর্থ আছে। আমরা বলছি যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এটা কত বড় বিপজ্জনক একটা কথা, কত বড় একটা বিপজ্জনক একটা কথা। একজন ব্যক্তি যখন বলে, একজন মুসলিম যার পিতৃপ্রদত্ত নাম মুসলিম, সে যখন বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, তখন তার উপর শরিয়া কোন কোন বিধি প্রয়োগ করে। আর তিনি যখন দলীয় একেবারে গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটা বলেন, তখন এর বার দলের উপর কতটা বড় আকারে চাপে, এ সম্পর্কে আমি সচেতন না। এর মানে আমি এদেশের জনগণের যে অভিব্যক্তির চলমানতা, গতিশীলতা, এই গতিশীলতার সাথে আমি সহযাত্রী হতে পারছি না। ফলে জিয়াউর রহমান যেটা বলেছিলেন ইসলামী মূল্যবোধের কথা, জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দর্শনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি সবার পড়া দরকার। ইসলামী মূল্যবোধের কথা, ইসলামী মূল্যবোধ কি অর্থ তৈরি করে? বিএনপি ইসলামী মূল্যবোধের প্র্যাকটিস করলে সে ওটা কিভাবে করবে,
তার কোনো ফ্রেমওয়ার্ক আছে? তার তার ফ্রেমওয়ার্কটা আমি দেখতে চাইবো, যে আমরা মূলনীতি, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূলনীতি অন্যতম মূলনীতি ইসলামী মূল্যবোধ, তাহলে আমি তার প্র্যাকটিসটা কিভাবে করব? এর একটা ফ্রেমওয়ার্ক, এর একটা ডক্ট্রিন তো আমার সাথে সামনে থাকতে হবে। দ্বিতীয়ত, যে আরেকটা বিষয়, এই কথাটা বলে আমি শেষ করব, যে বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে এমন একটা বাস্তবতার মধ্যে আছে, এখানে আপনি সুখে থাকবেন নিরবচ্ছিন্নভাবে, এর কোনো দূরতম সম্ভাবনা নাই। এবং আমাদের কয়েক হাজার বছরের ইতিহাসটা এরকমই, যে এখানে নিরবচ্ছিন্ন শান্তি কখনো ছিল না, ইসলাম আসার আগেও ছিল না। 4000 3000 বছর আগে যে ইতিহাসটা আমরা জানি, পুরো সময় একটা আধিপত্যের সাথে লড়াই করতে হয়েছে, এবং এই আধিপত্যবাদীদের মূল শক্তি ছিল বহিরাগত আর্যরা, এবং দিল্লির সাথে লড়াই হয়েছে, মুঘল আমলে লড়াই হয়েছে, সুলতানি আমলে লড়াই হয়েছে, এর খলজি আমলে লড়াই হয়েছে, সবসময় লড়াই হয়েছে দিল্লির সাথে। তো এখানে আমরা যে বাস্তবতার মধ্যে আছি, ফিলিস্তিনের সাথে মানে ভূপ্রকৃতিগত বাস্তবতায় ফিলিস্তিন যেভাবে ইসরায়েলের পেটের ভিতরে এবং নিরঙ্কুশভাবে ইসরায়েলের শোষণের শিকার, বাংলাদেশও এইভাবে আরেকটা ইসরায়েলের পেটের ভিতরে। ওই ইসরায়েল রাষ্ট্র হিসেবে ইসরায়েল মতাদর্শ হিসেবে সে জায়নিস্ট, তার মতাদর্শ হলো জায়নবাদী দৃষ্টিকোণ। আমরা যেখানে আছি ওখানে রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া, তার মতাদর্শ হলো মনোবাদ, হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ আগ্রাসী, হিন্দুত্ববাদের বিশাল একটা রাষ্ট্র কাঠামো আছে, রাষ্ট্র স্বপ্ন আছে, সম্প্রসারণবাদী। ইসরায়েলও সম্প্রসারণবাদী। হিন্দুত্ববাদ তার যে ভারতীয় রাষ্ট্রের ম্যাপ তৈরি করে, এই ম্যাপের ভিতরে বাংলাদেশ স্বাধীন অস্তিত্ব নিয়ে থাকে না। এই ম্যাপের ভিতরে বাংলাদেশ ঢুকে, নেপাল ঢুকে, ভুটান ঢুকে, শ্রীলঙ্কা ঢুকে, পাকিস্তান ঢুকে, আফগানিস্তান ঢুকে। সম্প্রসারণবাদ তার চরিত্র, আধিপত্যবাদ তার চরিত্র। এই জায়গায় বাংলাদেশের এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ইস্যু কিভাবে চলে? এডহক ভিত্তিতে চলে। এডহক ভিত্তি এর অর্থ কি? এডহক ভিত্তির অর্থ হলো যখন যে সংকট আসে, ওই সংকট আমরা ওই পরিস্থিতি সামাল দেব। হাস্যকর, মর্মান্তিক, দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, ছোট হোক বড় হোক, সে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে তার পলিসি কি হবে এটা তার ম্যানিফেস্টোর মধ্যে থাকতে হবে। এবং আমাদের মানুষ সচেতন হলে তাকে তো এই ম্যানিফেস্টো ছাড়া রাজনীতি করতে দেওয়া উচিত না, রাজনীতি তো করতে দেওয়া উচিত না। আমরা রাজনৈতিক জুলাইয়ের পরে কোনো পরিবর্তন হয় না আমাদের সমাজ কাঠামোর মধ্যে, আমাদের রাজনৈতিক সচেতনতার স্তরেও কোনো পরিবর্তন হয় নাই। ফলে আমরা প্রশ্ন করছি না যে এটা আমাদের মেজর কোয়েশ্চেন, এটা আমাদের মেজর ইস্যু, নিরাপত্তা ইস্যু। ফিলিস্তিনের পরে সবচেয়ে নিরাপত্তা ইস্যুর মধ্যে জর্জরিত বাংলাদেশ, এবং এখন আমরা নিরাপত্তা সংকটের মধ্যে আছি। এখানে পানি দিয়ে সন্ত্রাস হয়, আমাদের আকাশ সীমানার মধ্যে, আমাদের সাইবার অনিরাপদ, আমাদের জ্বালানি ব্যবস্থা অনিরাপদ। এগুলো মেজর ইস্যু। সেখানে আমাদের পলিসিগুলো কি হবে? রাজনৈতিক দলগুলোকে সেটা দিতে হবে। আপনি এসব বলছেন যে এটা সেটা, যে ইস্যুগুলো রাজনৈতিক দলগুলো আনছে পুরোটাই অপরিপক্কতার উপর প্রতিষ্ঠিত, এবং আমাদের রাজনৈতিক সচেতনতা না থাকার ফলে তারা এই ভুল রাজনীতি করতে পারছে। আমি মনে করি অনেক শক্ত কথা বলে ফেললাম, এবং যারা চিন্তা করেন তাদের কাজ হচ্ছে ক্ষমতাসীনদের পছন্দনীয় না হওয়া। যারা ক্ষমতাবান তাদের কাছে সবসময় অপ্রিয় থাকা, এবং সবচেয়ে তিক্ত কথাটা তাকে শুনিয়ে রাখা, এবং সব যুগের জন্য প্রস্তুত থাকা। সবাইকে ধন্যবাদ। জুলাই জোট এই দ্বারাই কাজ করবে এবং সচেতনতা তৈরি করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।